রাজনীতি নিয়ে আপনি অনেক বছর ধরে লিখছেন, গবেষণা আছে, টেট্রালজি আমরা জানি, আপনি জাসদ, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে সব বিষয়ে আপনি লিখেছেন। রাজনৈতিক দলগুলোর চরিত্রগুলো আপনার কাছে কেমন মনে হয়? না, রাজনৈতিক দলগুলোর চরিত্র মানে চরিত্র বলতে আমি মানে যদি আমি ইংরেজি শব্দ ব্যবহার করি, বাংলায় আমি যথাশব্দ খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে সিমিলার ইন কন্টেন্ট, ডিফারেন্ট ইন ফর্ম। পোশাকটা আলাদা কিন্তু ভেতরের বডিটা একই রকম। তো যার জন্য আমরা যে দেখি, যেখানে আপনি সবগুলো দলের দেখেন, ইশতেহার দেখেন, কোনো খারাপ কথা পাবেন? সবই তো জনগণের জন্য। পৃথিবীর যত সুন্দর, মধুর, আকর্ষণীয় শব্দ আছে সেগুলো সব চয়ন করে তারা ইশতেহারগুলো বানান। সেখানে দফার পর দফা থাকে, কিন্তু আমরা দেখি সেই পুরনো কাঠামোটাকে জিয়ে রেখেই তারা এই কাজগুলো করেন এবং আলটিমেটলি কিছু হয় না। কারণ ওই আমাদের সরকারের কাঠামোটা এমন, আপনি যদি ডেলিভার করতে যান তাহলে ওই ট্রিকল ডাউন প্রসেসে নিচের দিকে যতটুকু যাওয়ার ততটুকুই যায়। আপনি যদি উপর থেকে 100 টাকা ঢালেন, হয়তো লোকালি সেটা গেল 10 টাকা, বাকিটা মাঝপথে। এই যে আমরা বলি না, ওই যে কি মধ্যস্বত্বভোগী, অনেকটা এরকম আর কি। তো এবং এই একটা চেন, আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। ঢাকা শহরের যানজট বা আমাদের এখানে গণপরিবহন নাই। আমি সবসময় বলি, এবং আমার ধারণা আমার মতন যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা সবাই এটার সঙ্গে একমত হবেন যে আমরা বাস যদি পাই, আর বাসে যদি বসতে না পারলেও দাঁড়ানোর জায়গাটা পাই, তাহলে আমরা বাসেই চড়ব। আপনি ঢাকা শহরে 5000 বাস নামায় দেন না বিভিন্ন রুটে। আগে যেমন ছিল, আমি তো প্রতিদিন স্কুলে যেতাম বাসে করে, ইপিআরটিসি ছিল তখন। পাবলিক সেক্টরে থাকতে হবে গণপরিবহন। এটা গণপরিবহন লাভের জন্য না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বাস যদি যথেষ্ট নামিয়ে দেন এবং বাসের জন্য ডেডিকেটেড লেন করেন, তাহলে কি হবে, বাকি যেইটুক জায়গা থাকবে ওইটুক জায়গায় ওই যাদের ব্যক্তিগত গাড়ি টাড়ি আছে বা পাবলিকের টাকায় যারা গাড়ি চড়ে, এত জট হবে যে তারা ওই গাড়ি চড়বে না, ওই বাসেই চড়বে। তো ফলে যেটা হবে, কিন্তু আমাদের এখানে যে পরিবহন মাফিয়া, তারা তো এটা হতে দিচ্ছে না। আমরা সরকার কেন মাফিয়ার কথা শোনে? কারণ হচ্ছে এই মাফিয়া আমাদের পরিবহন সেক্টরে প্রতিদিন যে কি পরিমাণ চাঁদা ওঠে, সেই চাঁদার ভাগ সব জায়গায় যায়। তো আপনি দেখবেন সরকারের বিভিন্ন সময় আমরা দেখেছি সরকারের কোনো কোনো নেতা বা মন্ত্রী এই পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করেন এবং তার কাছে এই চাঁদার একটা বিশাল ভাগ যায় এবং তিনি সেটা অন্যান্য জায়গায় ভাগ। নাহলে তো আমি সরকারের পক্ষে আমি কোনো কারণ দেখি না কেন এই পরিবহন মাফিয়াটাকে তারা আঘাত করছেন না। অন্য কোনো কারণ তো আমি দেখি না। সবাই বলে যে তাদের কাছে জিম্মি হয়ে আছে, এটি ধরেই শুনছি যে পরিবহন খাতে যারা আছেন তাদের কাছে জিম্মি মানে কি আপনি বলে দেন। আমার খেয়াল আছে এখনো, আমরা তখন খুব ছোট, ক্লাস 2 বা 3-তে পড়ি মনে হয়, 3-তে। মানে আপনি একটু নিশ্চয়ই জানেন যে কথায় কথায় বাস স্ট্রাইক করে দেওয়া হচ্ছে, বাস বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি যদি কোনো ব্যবস্থা নিতে যান, দেখা যায় পুরো দেশই অচল করে দেওয়ার হুমকি দেওয়া। না না না, আপনি যে স্ট্রিট এজিটেশনে গেলে বা কেউ অবরোধে গেলে আপনি তাদেরকে পেটাচ্ছেন না, পুলিশ দিয়ে পেটাচ্ছেন। তো এদেরকে পুলিশ দিয়ে পেটান না কেন, যারা এই পরিবহন মাফিয়াকে? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই যে আমি একটা উদাহরণ দিই, মনে করেন শাহজাহান খান, উনি পরিবহন মাফিয়ার উনি ছিলেন মানে কি রিং মাস্টার বা গ্যাংস্টার বলতে পারেন, বা এরকম বিভিন্ন সময় বিভিন্ন জন থাকে। আমি আর নাম বললাম না, মানুষ জানে এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে খবরের কাগজে, কোন দলের কে এটা করে।
তো তাকে একবার খেয়াল আছে কিনা আপনার, যে একবার কি একটা ইয়ে করেছিল, তখন তার লোকেরা গিয়ে ওই যে কিছু স্ট্রাইক করতে চায় নাই অনেকে, আলকাতরা দিয়ে মুখ টুক এটা করেছিল। হোসেন মোহাম্মদ এরশাদের সময় একবার একটা আইন হয়েছিল যে ওই যে সড়ক দুর্ঘটনার কারণে শাস্তি দেওয়ার ব্যাপারটা, সেই শাস্তি কমানোর জন্যে এরা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে এই এরশাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তো সুতরাং পরিবহন মাফিয়াকে ঠান্ডা করা এটা এক সপ্তাহের কাজ। সেটি আমরা তাই মনে করি যে সদিচ্ছাটা সবচেয়ে বড় জরুরি। আমি আরেকটু বিষয় যোগ করতে চাই, ব্রয়লার চিকেন পার্টি নিয়ে আমরা একটু কথা বলছি না, বা হঠাৎ করে আলোচনায় চলে এসেছে। শিক্ষামন্ত্রী সারা দেশে আমরা দেখলাম শিক্ষার্থীরা পুষে উঠেছে, তার পদত্যাগ দাবি করছে, নানান কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় আসলে? মানে এটা আমি আজকে সকালেই দেখছিলাম মানে সোশ্যাল মিডিয়াতে, যে এটা নিয়ে শেখ হাসিনা বলছেন যে আমাদের ছেলেমেয়েরা দান সব ব্রয়লার মুরগির মতন, মাঠ নাই, খেলাধুলার জায়গা নাই, আমি দেশ ডিজিটাল করে দিয়েছি। উনি তো আমি ছাড়া কোনো কথা বলেন না, এখন সবাই মোবাইল নিয়ে আসে, সব ব্রয়লার, এরকম একটা কথা। তখন এটা নিয়ে তেমন কিছু হয় নাই, কারণ হলেও কিছু তার তো গায়ে লাগে না। কিন্তু এখন যে সরকার আছে, এই সরকার কিন্তু মাত্র 4 মাস বয়স, এখনও কিন্তু আমি বলবো অনেকটা নড়বড়ে। তো সেখানে এই যে শিক্ষামন্ত্রী যে কথাটা বললেন, এবং এটার জন্য পরে তিনি দুঃখ প্রকাশ করছেন। আমার কথা হচ্ছে যে মন্ত্রীদের অতি কথন এটা যে সরকারকে কি পরিমাণে বিপাকে ফেলে এবং জনদুর্ভোগ তৈরি করে। এই যে রাস্তাঘাটে তারা বেরোচ্ছে, এটার জন্য তো শিক্ষামন্ত্রীর কোনো সমস্যা হচ্ছে না, তিনি তো পুলিশ পাহারা দিয়ে গাড়িতে চড়ছেন। তো রাস্তাঘাট আটকে থাকলে তো মানুষ, গণপরিবহন চলে না, মানুষ চলাফেরা করতে পারে না। তো উনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু এই যে মন্ত্রীদের বাচালতা, এটা এক ধরনের বালখিল্য আচরণ। এবং এইসব লোকেরাই তো আমাদের দেশে মন্ত্রী হয়। কিছু কিছু মন্ত্রী আপনি দেখবেন যে সব সরকারের আমলেই দেখবেন যে বাচাল কথাবার্তা। জোবাইদুল কাদের কি কথা বলে না বলে, তাই না? বলতো শাহজাহান খানকে এরকম আমরা দেখতাম, হাসানুল হকিনুকেও আমরা এরকম দেখতাম। মানে মাইক্রোফোনটা সামনে পেলেই তারা বাচাল হয়ে যায়। কি দরকার এত কথা বলার? কথা না বলেও তো কাজ করতে হবে, কাজ। আর এই শিক্ষামন্ত্রীর ব্যাপারে আমি আর কিছু বলবো না, তাকে কতদিন টেনে বেড়াবে এই সরকার আমি জানি না। সরকার তো অনেক সময় মনে করে যে জনদাবির মুখে যদি আমি একটি সিদ্ধান্ত নিই তাহলে বুঝি আমি হেরে গেলাম। হ্যাঁ, এই ধরনের একটা মনস্তত্ত্ব সরকারের মধ্যে কাজ করে। নাহলে তো এই শিক্ষামন্ত্রী রাখার কারণ, উনার কাছে সমস্যা একটাই হচ্ছে নকল। এটা একটা বস্তা পচা জিনিস। আপনি শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষার মান উন্নত করতে হলে প্রথমে এনশিওর করবেন যে এমন একটা লোক শিক্ষামন্ত্রী হবে যার কোনো সন্তান বিদেশে পড়ে না, দেশে পড়ে। এটা হবে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হবে তার ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি শিক্ষা নিয়ে। মানে আমাদের তো ভালো শিক্ষক লাগবে, ভালো অবকাঠামো লাগবে, শিক্ষকদের জন্য ভালো ট্রেনিং লাগবে, তারপরে না আপনি ভালো ছাত্র পাবেন। তো সেটার জন্য আপনার বিনিয়োগ কী? উনি আসেন ওই যে 30 বছর আগে সে বস্তা পচা ইস্যু নিয়ে নকল। আরে বাবা, বই দিয়ে দিলেও তো আমি লিখতে পারবো না যদি প্রশ্ন ওই রকম হয়, আমার সময় নষ্ট হবে। তো প্রশ্ন সেইভাবে করেন। তো এই সমস্ত বাচাল, বালখিল্য, ফালতু কথাবার্তা বলে মানে এই যে একটা বিরক্তিকর, আমি বলবো একবারে বিরক্তিকর। আমরা এই বিরক্তি থেকে বের হতে চাই। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ব্যক্তিগত জীবন খুব সংক্ষেপে একটু জানতে চাই, যে আপনার আঙুর বাগান কেমন হচ্ছে আর কি? খুব আঙুর বাগান তো এটা তো ধরেন, এটা ইউটিউব শুনে শুনে আমার ফল ধরবে। আমার স্ত্রী এই সমস্ত করেছেন। উনি বাইরে থেকে বীজ আঙুর খেয়ে সে বীজটা নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, তারপরে সেটা লাগানোর পরে গাছ হলো। তো সেই গাছটা এখন উনি দেখেন যে গাছ অনেক বড় হয়, সেজন্য এখন মাচা টাচা দিয়ে, এখন কবে ফল ধরে আমি জানি না, কবে ধরবে কিনা। অনেকেই আমার অনেক শুভাকাঙ্ক্ষী বলা শুরু করেছেন যে আঙুর ফল টক। আমি শুরুর দিকে টক হয় অনেক সময়, অনেক ফল, পরে আস্তে আস্তে মিষ্টি হয়। তো ওইটা যদি টক হয় সমস্যা নাই, তো আমরা ওই যে তরকারিতে টক খাই না, ডালে, ওইটা দিয়ে খাবো। কিন্তু হোক না, তবু হয় কিনা দেখি আর কি। 22টি বাবুই পাখির বাসা আছে আপনার বাড়ির চারপাশে। হ্যাঁ, ঝড়ে কয়েকটা পড়ে গেছে,
তো এই গাছটা খুব পয়মন্ত, আমি বলবো যে গত বছরও এটাতে বাবুই বাসা বেঁধেছিল, 5-6টা ছিল, কিন্তু এইবার ঝাঁকে ঝাঁকে একেবারে। এবং গাছটা উঁচা, এবং আশেপাশে কোনো বাড়িতে বাবুইয়ের বাসা নাই, শুধু এই বাড়িটাতেই। তো আমি বলবো যে আমি খুব ভাগ্যবান। পাখিরা আপনাকে পছন্দ করে? হ্যাঁ, আমি ভাগ্যবান। পাখি আমাদের বাড়িতে পাখিরা নিরাপদ, এবং আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে। এবং আমার মনে হয়, আপনি জানেন যে শহরের চাইতে গ্রামের তাপমাত্রা একটু কম গাছপালা থাকার কারণে, এবং আমার বাড়ির আশেপাশের যে তাপমাত্রা তার চাইতে মানে আমার বাড়ির ভেতরে তাপমাত্রা অ্যাটলিস্ট 1 ডিগ্রি কম হবে, এত গাছপালা তো আছে। পাখিরা নিরাপদ, তাদের সারাদিন তাদের গান শুনি, কথাবার্তা শুনি। শান্তির নীড় আপনি গড়ে তুলেছেন, আবাদ করছেন, এটি নিশ্চয়ই অন্যদের জন্য অনুপ্রেরণার বা শিক্ষার বিষয় আছে মানে নিশ্চয়ই। সবকিছুই, সব কৃতিত্বই কিন্তু আমার স্ত্রীর, উনি সব দেখাশোনা করেন, জি, নিশ্চয়ই। গাছপালা যা আছে আবার দেখি তার হাতেই লাগানো।